নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলের এই লাইভে। প্রিয় দর্শক, কল্পনা করুন একটা রাজনৈতিক দল, যে দল টানা 3 দশক ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল, আজ 2026-এ তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়েই লড়াই শুরু হয়েছে আদালতে। 440 কোটি টাকা। এই সংখ্যাটা শুনতে যত সাধারণ আপনাদের মনে হচ্ছে, বাস্তবে এটাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় স্তরের কেন্দ্রবিন্দু হতে চলে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা আপনারা যাকে সংক্ষেপে ইডি নামে চিনে থাকেন, ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা আজকে বুধবার ঘোষণা করেছে যে তারা তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, আর যেখানে জমা আছে 440 কোটি 42 লাখ টাকা। এই পদক্ষেপ নেওয়া হয়েছে PMLA অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থ পাচার প্রতিরোধ আইনের ধারা 70(1) অনুযায়ী। কিন্তু এই ঘটনার শিকড় অনেক গভীরে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি পরিবর্তনের হাওয়া তুলে। আর সেই পরাজয়ের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে শুরু হয়েছে এক অভূতপূর্ব ভাঙ্গন, ঝড়। দলের একাংশ মমতা ব্যানার্জির নেতৃত্ব প্রত্যাখ্যান করে নিজেদের আলাদা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে দাবি করতেছে। ঠিক এই টালমাটাল সময়েই এলো ইডির এই বড়সড় পদক্ষেপের ঘোষণা। আর এখানেই প্রশ্ন উঠেছে, এটা কি নিছক একটা আর্থিক দুর্নীতির তদন্ত, নাকি এর পিছনে আছে আরো রাজনৈতিক জটিল সমীকরণ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের সামনে খুঁটিয়ে বিশ্লেষণ করব এই ঘটনার আদ্যপ্রান্ত। তো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি আলোচনা করব এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নিতে চলেছে। আসুন আমরা এখন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আসলে কি ঘটেছে? ইডি জানিয়েছে তারা কলকাতার HDFC ব্যাংকের 3টি অ্যাকাউন্টে থাকা তৃণমূল কংগ্রেসের 440 কোটি 42 লাখ টাকা জব্দ করেছে। আর এই পদক্ষেপ PMLA আইনের ধারা 1(a) অনুযায়ী নেওয়া হয়েছে। তা কোন ইডি অফিসারকে ক্ষমতা দেয় কোন সম্পদ, যেমন ব্যাংক ডিপোজিট জব্দ করা, তখন সেই সম্পদ বাজেয়াপ্ত করা বাস্তবে সম্ভব নয়, কিন্তু সেটাকে হস্তান্তর বা অন্য কোথাও সরিয়ে ফেলা থেকে আটকানো জরুরি। আর এই ধরনের আদেশ PMLA এর বিচারিক কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন পেতে হয়। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনা কেন ঘটেছে এখন এই সময়ে? এই তদন্তের সূত্রপাত হয়েছিল বিধাননগর সাইবার পুলিশের একটি FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী থেকে, যেখানে অভিযোগ ছিল তৃণমূলের কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অসৎ আর্থিক লেনদেন, বেআইনি অর্থ সংগ্রহ এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগ রয়েছে।
আর এই এফআইআর এর ভিত্তিতে ইডি মঙ্গলবার অর্থাৎ গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তার মধ্যে ছিল ফেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ এর সঙ্গে যুক্ত প্রাঙ্গণ, যারা একটি বেসরকারি জেট ও চার্টার বিমান পরিষেবা সংস্থা ফেয়ারওয়েল এভিয়েশন পরিচালনা করে থাকে। আর এরপর প্রশ্ন উঠেছে, এই স্ক্যাম এর সঙ্গে জড়িত কে? ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন এই সময়সীমার মধ্যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি টাকা ফেয়ারওয়েল এভিয়েশন এবং তার সংশ্লিষ্ট সংস্থায় স্থানান্তরিত হয়েছে। এরপর ফেয়ারওয়েল এভিয়েশন আরো 82 কোটি 93 লাখ টাকা একটি নতুন গঠিত সংস্থায় সরিয়ে দেয়। এই টাকার মধ্যে 112 কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে একটি এমব্রেয়ার লেগেসি বিজনেস জেট এবং একটি অগাস্ট ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার জন্য। এই টাকার মধ্যে 112 কোটি টাকা খরচ হয়েছে একটি এমব্রেয়ার লেগেসি বিজনেস জেট এবং একটি অগাস্ট ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার জন্য। আর ইডি দাবি করেছে 2023 সালে কেম্যান আইল্যান্ডস ভিত্তিক একটি সংস্থা থেকে 17 লাখ মার্কিন ডলার অসুরক্ষিত ঋণ হিসেবে নেওয়া হয় হেলিকপ্টার কেনার জন্য। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য এই দুটি বিমান পরে তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়, যদিও সেগুলো কেনা হয়েছিল দলের নিজস্ব তহবিল থেকেই। আর ইডির ভাষায় এরপর বিমান ব্যবহারের অজুহাতে প্রচুর পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে। আর সংস্থাটি এখন তদন্ত শুরু করেছে যে এই গোটা লেনদেনের প্রকৃত সুবিধাভোগী কে, তার উদ্দেশ্য কি ছিল। এখন আরো গভীরে আমরা যদি প্রবেশ করি, তাহলে আমাদের সামনে প্রশ্ন জেগে ওঠে, কখন এই স্ক্যামটি করা হলো এবং কোথায়? হ্যাঁ, মঙ্গলবার কলকাতায় 5টি প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়। আর আজকে বুধবার আনুষ্ঠানিকভাবে জব্দের আদেশ জারি করা হয়। আর এই ঘটনার প্রেক্ষাপটেই গত মাসে কলকাতা পুলিশের সাইবার শাখা তৃণমূলের এই 3টি অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম স্থগিত করেছিল। তৃণমূলের এই বিদ্রোহী বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই এই ঘটনাগুলো ঘটেছে। তারা কিনা দলের তহবিলের উৎস নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন। গত 2 জুলাই কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠীর একটি আবেদনের শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল এই অ্যাকাউন্টগুলোতে থাকা অর্থের পরিমাণ প্রকাশ করতে হবে। তৃণমূলের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এ ব্যাপারে আসেনি। দর্শক, এক মুহূর্তের জন্য থামুন, নিচে কমেন্টসে লিখুন আপনার কি মনে হয়, এই ঘটনা কি নিছক আর্থিক দুর্নীতির তদন্ত, নাকি এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে? ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মতামত। এরপর কি হতে পারে? এই মামলার পরবর্তী ধাপ নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। 1 নাম্বার, ইডির জব্দের আদেশ পিএমএলএ এর বিচারিক কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য যাবে, যেখানে তৃণমূল আইনি চ্যালেঞ্জ জানাতে পারবে। 2, কলকাতা হাইকোর্টের চলমান মামলাও এই তদন্তের গতিপথ নির্ধারণ করবে। 3, ফেয়ারওয়েল এভিয়েশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্ত আরো
প্রসারিত হতে পারে। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের সময় চার্টার্ড বিমান ভাড়া করার অর্থ কিভাবে বিভিন্ন স্তরে স্থানান্তরিত হয়েছিল তা নিয়ে। প্রিয় দর্শক, এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রভাব কি ফেলতে যাচ্ছে, আমাদের এখনকার আলোচনার বিষয় এটি। আমরা এখন আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রভাব নিয়ে। এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব বুঝতে হলে আমাদের পিছনে ফিরে যেতে হবে কয়েক সপ্তাহ পিছনে। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলে যে বিভাজন তৈরি হয়েছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিরল ঘটনা। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা, যারা এখন বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃত, মমতা ব্যানার্জিকে দলের চেয়ারপারসন পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছেন। তারা প্রবীণ নেতা অরূপ রায়কে নতুন চেয়ারপারসন নির্বাচিত করেছেন আর অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করেছেন এবং দলের প্রতীক জোড়া ঘাসফুল নিজেদের বলে দাবি করেছে। আর এই পটভূমিতে ইডির পদক্ষেপ দলের আর্থিক ভিত্তির উপর সরাসরি আঘাত হানল। যে সময়ে দল ভাঙ্গনের মুখে, ঠিক তখনই দলের প্রধান তহবিল জব্দ হওয়ার অর্থ হলো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সক্ষমতাতেই টান পড়া। বিদ্রোহী গোষ্ঠী ও মমতা অনুগত গোষ্ঠী উভয়েই এখন এই তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে আইনি লড়াইয়ে লিপ্ত এবং ইডির হস্তক্ষেপ সেই লড়াইকে আরো জটিল করে তুলল বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। আর এখানেই এই অবস্থায় প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশনের কাছে যে দলীয় প্রতীক আর নাম নিয়ে লড়াই চলছে তার সঙ্গে এই আর্থিক তদন্তের কোনো পরোক্ষ সম্পর্ক তৈরি হবে কি? আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এখন অন্যদিকে একটু নজর দেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই ঘটনা তৃণমূলের সাংগঠনিক বিশ্বাসযোগ্যতাকে আরো ক্ষতিগ্রস্ত করবে, বিশেষ করে যখন দল ইতিমধ্যেই নেতৃত্বের সংকটে ভুগতেছে। অন্যদিকে তৃণমূল সমর্থক ও কিছু নিরপেক্ষ বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, নির্বাচনে হারের পরপরই কেন এই ধরনের তদন্ত গতি পেল? আর এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবি। কিন্তু এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে যুক্ত থাকবে। ক্ষমতার ভারসাম্যের দিক থেকে আপনি যদি বিষয়টি দেখেন, বিজেপি এখন রাজ্যে শাসক দল আর তৃণমূল বিরোধী আসনেও নেই। আর এই অবস্থায় কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপ তৃণমূলকে রাজনৈতিকভাবে আরো দুর্বল থেকে দুর্বলতর অবস্থানে ফেলে দিতে পারে, যা পরোক্ষভাবে বিজেপি রাজ্যে অবস্থান আরো সুসংহত করতে সাহায্য করবে বলে অনেকেই ধারণা করে। দর্শক, আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব বিজেপি তৃণমূলের সম্পর্কের প্রভাব নিয়ে। সবার আগে আসে রাজনৈতিক সম্পর্কের প্রভাব। বিজেপি ও তৃণমূলের সম্পর্ক বরাবরই তিক্ত থেকে, বিশেষত গত কয়েক দশকের বিজেপি ও তৃণমূলের সম্পর্ক বরাবরই তিক্ত থেকেছে, বিশেষত গত দশকের নির্বাচনী লড়াইগুলো। আর এখন যেহেতু বিজেপি রাজ্যে ক্ষমতায় আর কেন্দ্রীয় সংস্থা ইডি সরাসরি তৃণমূলের একাউন্টেই হাত দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই তৃণমূল শিবির থেকে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। আর বিজেপির তরফ থেকে পাল্টা যুক্তি থাকবে এই যে এটি সম্পূর্ণ
আইনি প্রক্রিয়া এবং কেন্দ্রীয় সংস্থা স্বাধীনভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আর এই ঘটনার রাজনৈতিক ভূ রাজনৈতিক সম্পর্ক কি হতে চলেছে আমরা তার উপর একটু আলোকপাত করি। যদিও এটি মূলত রাজ্য স্তরীয় রাজনৈতিক ঘটনা, তবু এর একটা জাতীয় মাত্রা আছে। কেন্দ্র বনাম রাজ্যের এই টানাপোড়েন ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকা উত্তেজনাকেই প্রতিফলিত করে। বিরোধী শাসিত রাজ্যগুলোতে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে দীর্ঘদিন থেকেই অভিযোগ উঠে আসতেছে। আর এই ঘটনা সেই বিতর্ককে নতুন করে উস্কে দিবে। পার্লামেন্টেও এই ইস্যু নিয়ে বিরোধী দলগুলো সরব হতে পারে, যা কেন্দ্র রাজ্য সম্পর্ককে আরো জটিল এবং উত্তপ্ত করে তুলবে। আর এই ঘটনার সামাজিক সংহতি এবং সম্পর্কে কিরূপ প্রভাব ফেলবে আমরা সেদিকে একটু আলোকপাত করি। আমরা মানুষ সামাজিক জীব, আমরা একসঙ্গে সমাজে একতাবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক মেরুকরণ এমনিতেই তীব্র, আমরা যা জানি। আর এই ধরনের ঘটনা সেই মেরুকরণকে আরো গভীর করতে পারে। তৃণমূল সমর্থকরা এটিকে অন্যায় হস্তক্ষেপ হিসেবে দেখবেন, আর বিজেপি সমর্থকরা এটিকে দেখবেন ন্যায্য জবাবদিহিতা হিসেবে। ফলে সামাজিক স্তরেও রাজনৈতিক বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। আর বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মাধ্যমে এই বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠে। দর্শক, এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকার এবং বিগত তৃণমূল সরকারের সম্পর্কের প্রভাব। আমরা এখন বিশ্লেষণ করব। কেন্দ্রীয় সরকার ও তৃণমূলের সম্পর্ক ইতিমধ্যেই দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ এবং অবিশ্বাসপূর্ণ। এই ইডি অভিযান সেই সম্পর্ককে আরো নিম্নমুখী করবে বলেই ধারণা করা হচ্ছে। তৃণমূল এই পদক্ষেপকে কেন্দ্রীয় সংস্থার অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ হিসেবে তুলে ধরবে, যা তারা অতীতেও একাধিকবার করেছে অন্যান্য মামলার ক্ষেত্রে। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক সম্পর্কের প্রভাব। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিরোধী জোটের অন্যান্য দলগুলো এই ঘটনাকে কেন্দ্র করে সংহতি প্রকাশ করতে পারে। বিশেষত তারা যদি মনে করে এটি একটি প্যাটার্নের অংশ, যেখানে বিরোধী শাসিত বা প্রাক্তন বিরোধী শাসিত রাজ্যগুলোতে কেন্দ্রীয় সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। আর এটি সংসদের অধিবেশনেও প্রতিফলিত হতে পারে, যেখানে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে বিতর্ক নতুন করে উঠে আসতে পারে। কেন্দ্র ও রাজ্যের এই টানাপোড়েনের প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ মানুষের উপর। প্রশাসনিক স্তরে সমন্বয়হীনতা তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদী রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে। কেন্দ্র রাজ্য সম্পর্কের এই তিক্ততা রাজ্যের প্রশাসনিক কাঠামোর উপরেও একটা মানসিক চাপ তৈরি করে, যা কর্মচারী ও আধিকারিকদের কাজের পরিবেশকেও প্রভাবিত করতে পারে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং বিগত তৃণমূল সরকারের মধ্যে যে সম্পর্ক, এই ঘটনার পর যে প্রভাব পড়বে আমরা তা বিশ্লেষণ করব। একটি রাজনৈতিক সুযোগ হয়ে উঠতে পারে বর্তমান বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ সরকারের জন্য এই ঘটনা। তারা এটিকে ব্যবহার করে দাবি করতে পারে এই যে বিগত তৃণমূল সরকারের আমলে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছিল এবং তাদের সরকার এই অনিয়ম উন্মোচনে সহায়ক ভূমিকা পালন করেছে। যদিও ইডি সরাসরি কেন্দ্রীয় সংস্থা,
রাজ্য সরকার এই তদন্তকে রাজনৈতিক আখ্যান তৈরিতে ব্যবহার করতেই পারে। আর ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের প্রভাব, রাজ্য প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় সংস্থার সমন্বয় এখন আগের তুলনায় অনেক বেশি মসৃণ, যেহেতু উভয় স্তরেই এখন একই রাজনৈতিক দল, আর এটি ভবিষ্যতে অন্যান্য তদন্তের ক্ষেত্রেও দ্রুততর প্রশাসনিক সহযোগিতার পথ প্রশস্ত করতে পারে। আর সাধারণ মানুষের মধ্যে বিগত এবং বর্তমান সরকারের তুলনা করার একটি প্রবণতা বেড়ে যাবে। যারা তৃণমূল আমলের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগী ছিলেন, তাদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে যে এই আর্থিক সংকট দলীয় কার্যক্রমকে ব্যাহত করবে কি না। অন্যদিকে বিজেপি সমর্থকরা এটিকে শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবেই দেখতে পছন্দ করে। আর এই সব কিছু ঘটনার মূলে রয়েছে একটি অর্থনৈতিক দিক। এই ঘটনার সরাসরি অর্থনৈতিক প্রভাব রাজ্যের সামগ্রিক অর্থনীতির উপর সীমিত প্রভাব ফেলতে পারে, কারণ এটি মূলত একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ তহবিল সংক্রান্তই বিষয়। তবে পরোক্ষ প্রভাব একাধিক স্তরে দেখা যেতে পারে। প্রথমত, বেসরকারি বিমান পরিবহন খাতে এই তদন্তের প্রভাব পড়তে পারে। এয়ারওয়েল এভিয়েশনের মতো সংস্থাগুলোর ব্যবসায়িক কার্যক্রম এখন কঠোর নজরদারির আওতায় আসবে, যা সামগ্রিকভাবে টাটা বিমান শিল্পে সতর্কতা তৈরি করতে পারে। রাজনৈতিক দল বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যুক্ত থাকা বিমান পরিবহন সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়াতে পারে। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের দিক থেকে আপনি বিষয়গুলো যদি দেখেন, সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলো এখন রাজনৈতিক দলের অ্যাকাউন্ট পরিচালনায় আরো সতর্কতা অবলম্বন করবে, যা নো ইওর কাস্টমার বা KYC নো ইওর কাস্টমার নিয়ম কানুন কঠোরভাবে প্রয়োগের কে ফেলে দিতে পারে। তৃতীয়ত, যে খাত লাভবান হতে পারে তা হলো আইনি ও অডিট পরামর্শদাতা সংস্থাগুলো, কারণ রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন নিজেদের আর্থিক লেনদেন যাচাই করার জন্য বাড়তি আইনি সহায়তা নেবে। চতুর্থ, বিদেশি বিনিয়োগের দিক থেকে আপনি যদি বিষয়টি দেখেন, কেম্যান আইল্যান্ডস এর মতো ট্যাক্স হ্যাভেন থেকে ঋণ নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আর্থিক লেনদেনের স্বচ্ছতার প্রশ্ন তুলে ধরেছে, যা ভবিষ্যতে অনুরূপ ক্রস বর্ডার লেনদেনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়াতে পারে। আর সাধারণ জনগণের জীবনযাত্রায় এই ঘটনার সরাসরি নেতিবাচক অর্থনৈতিক প্রভাব সীমিত, কারণ একটি রাজনৈতিক দলের নিজস্ব তহবিল সংক্রান্ত বিষয় সরকারি কোষাগার বা জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সরাসরি এটি যুক্ত নয়। আমরা এখন যদি দেখি সাধারণ জনগণের উপর, মানুষের উপর এর প্রভাব কি পড়তে চলেছে, সাধারণ নাগরিকদের উপর এই ঘটনার প্রত্যক্ষ প্রভাব সীমিত হলেও রাজনৈতিক অস্থিরতার একটা মনস্তাত্ত্বিক প্রভাব থাকে। তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সমর্থক, তাদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে দলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে। অন্যদিকে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, তারা এই তদন্তকে স্বাগত জানাতে পারেন, জবাবদিহিতার একটা পদক্ষেপ হিসেবে। রাজনৈতিক অনিশ্চয়তার এই পরিবেশ প্রশাসনিক কাজকর্মেও কিছুটা ধীর গতি আনতে পারে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের দৈনন্দিন সরকারি পরিষেবা প্রাপ্তিতে প্রভাব ফেলবে। আর এ সম্পর্কিত বিভিন্ন বিশ্লেষকদের মতামত এবং তাদের দৃষ্টিভঙ্গি কি, তা একটু সেদিকে নজর দিই। একদল রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই তদন্ত সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার অংশ,
এবং আর্থিক অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো দলের বিরুদ্ধেই এমন পদক্ষেপ নেওয়া উচিত। তাদের যুক্তি, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই ধরনের তদন্ত অতীব জরুরি। অন্যদিকে আরেক দল বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, সময় নেই। ঠিক যে মুহূর্তে তৃণমূল দলীয় ভাঙ্গনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই সময়েই কেন এই পদক্ষেপ ত্বরান্বিত হলো? তো তাদের মতে এটি রাজনৈতিক প্রতিপক্ষকে আরো দুর্বল করার একটি কৌশলও হতে পারে, যদিও এই দাবির সপক্ষে সরাসরি প্রমাণ নেই। তৃতীয়ত, একটি দৃষ্টিভঙ্গি হলো নিরপেক্ষ আইনি বিশ্লেষকদের, যারা বলছেন পিএমএলএ আইনের প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক বিতর্ক চলে আসছে ভারতে। বিরোধী দলগুলোর বিরুদ্ধে এর ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। তবে এর অর্থ এই নয় যে প্রতিটি মামলাই ভিত্তিহীন। প্রতিটি ঘটনা তার নিজস্ব তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার হওয়া উচিত বলেই তাদের অভিমত। সব মিলিয়ে দেখতে গেলে 440 কোটি টাকা জব্দের এই ঘটনা শুধু একটি আর্থিক তদন্ত নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড়। তৃণমূল কংগ্রেস যখন নিজের অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই দলের আর্থিক ভিত্তিতে এই আঘাত ভবিষ্যতে দলের পুনর্গঠন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে জাতীয় বিতর্ককেও নতুন মাত্রা যুক্ত করবে। আগামী দিনে কলকাতা হাইকোর্ট ও পিএমএলএ এর বিচারিক কর্তৃপক্ষের সিদ্ধান্তই ঠিক করে দেবে এই মামলার ভবিষ্যৎ। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, আপনার মতামত কমেন্টসে জানান। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সামনে চলা আইনি লড়াই নিয়ে। কে পাবে ওরা ঘাসফুল প্রতীক? দেখতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পলিটিক্যাল ইনসাইট স্টোরির সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।